আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম দশম শ্রেণীর জ্যামিতির লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অনুশীলনী 7-এর সম্পাদ্য নিয়ে কথা বলবো। এখানে যতগুলো সম্পাদ্য আছে সবগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তবে দু একটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো অনেক পরীক্ষাতে এসেছে। তো আমরা সম্পাদ্য 1 থেকে শুরু করছি। এখানে সম্পাদ্যগুলো আমি অঙ্কনের বিবরণ লিখব না, আমি শুধু অঙ্কন করব এবং স্টেপগুলি মুখে বলবো। তো সেই অনুযায়ী তোমরা বিবরণ লিখবে। তো অঙ্কন যদি করতে পারো, বিবরণ লেখা কোনো ব্যাপার না। এখন ক্লাসে যদি বিবরণ লিখতে চাই সেক্ষেত্রে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, অত সময় আমাদের হাতে এখন নাই। ওকে, তো সম্পাদ্য একে যেটা বলা আছে যে একটি ত্রিভুজের ভূমি, তারপরে ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা এরকম করে ধরি যে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে এটা, এরপরে ধরো ওই অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে একটা, এবং একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওই ভূমির সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সেই কোণটা এঁকে নিলাম। তো আমাদের যা যা দেওয়া ছিল আমরা সব কিছু এঁকে ফেলেছি। এটা হচ্ছে আমার সেই ত্রিভুজের ভূমি, এটা হচ্ছে ভূমি অপর দুই বাহুর সমষ্টি, এবং এটা হচ্ছে আমাদের সেই ভূমি সংলগ্ন কি কোণ। এই কোণটার নাম আমরা দিলাম এক্স। এখন অঙ্কন আমরা কিভাবে করব? তোমরা তোমাদের বই থেকে অঙ্কনের বিবরণটা দেখে ওখানে যা যা বলা আছে ঠিক তাই তাই করলে দেখবে যে ত্রিভুজ আঁকা হয়ে গেছে। তাহলে বলা আছে যে যে কোনো রশ্মি বিই থেকে, তাহলে আমরা যে কোনো একটা রশ্মি টানি, সেটার নাম দিই বিই। আচ্ছা, তো যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তাহলে ভূমি এ এর সমান করে কাটি, দেখো এর সমান, হ্যাঁ এটা মোটামুটি এর সমান হয়েছে। তাহলে এর সমান করে আমরা এই বিসি অংশ কেটে নিলাম। ওকে, এবার কি বলেছে যে এই বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সিবি এফ আঁকি। তাহলে আমরা কোন এক্সটাকে আর একটু সুন্দর মতো এটা একটু এঁকে নেই। হ্যাঁ, এভাবে আঁকলাম। তো এবার কোন এক্স এর সমান করে আমরা এখানে আরেকটা কোণ আঁকবো। তো সেটা আঁকার জন্য প্রথমে এভাবে একটা নিলাম, দেন আমরা জানি যে কোণের সমান কোণ আঁকতে হলে এরপর আবার এইটার সমান করে, দেখো এই যে এতটুকুর সমান করে, দেন এখান থেকে আবার কাটতে হয়। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা এই কোণটা আঁকি তাহলে এটা এক্স কোণের সমান হবে। তাহলে এটা নাম দিলাম আমরা এফ। ওকে, এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে বিএফ যে রশ্মি, এই যে বিএফ যে রশ্মি, সেখান থেকে এস এর সমান করে আমরা একটা অংশ কেটে নিব, সেটা হচ্ছে বিডি অংশ। ওকে, তাহলে বিএফ থেকে এই এস এর সমান করে আমরা একটা অংশ কেটে নেব, বিডি অংশ কেটে নেব। ওকে, তাহলে দেখো এই কাটলাম, এই ছেদ বিন্দুটাকে আমরা বলবো ডি। ওকে, এবার আমরা যেটা করতে পারি যে সি এবং ডি যোগ করতে পারি। তাহলে সি আর ডি যোগ করে দিই। এই দেখো সি আর ডি যোগ করা আমাদের হয়ে গেল, কিন্তু এটা কিন্তু ত্রিভুজ হয়নি, কারণ ত্রিভুজ হতে হলে আমাদের এ বি সি থাকতে হবে। এখানে আছে বি সি এবং ডি, তাহলে এ পয়েন্ট একটা লাগবে। তো এখন কী করতে পারি যে সি বিন্দুতে ডিসি রেখাংশের যেই পাশে বি বিন্দু আছে, তাহলে সি বিন্দুতে এই যে ডিসি রেখাংশের যেই পাশে বি আছে, তাহলে কোন পাশে আছে? বাম পাশে, তাই না? বাম পাশে বি আছে, সেই পাশে কোন বিডিসি এর সমান করে, কোন বিডিসি এর সমান করে বিডিসি, অর্থাৎ এই যে এই উপরের কোণের সমান করে এটা সমান করে একটা কোণ আঁকতে হবে। সেই কোণের নাম দিয়েছি আমরা ডিসিজি। ডিসিজি কোণ আঁকতে হবে, অর্থাৎ দেখো আমাদের এই যে উপরে যে কোণটা তৈরি হয়ে আছে এটার সমান করে একটা কোণ আঁকতে হবে। তাহলে উপরে এই কোণের সমান করে আমরা একটা কোণ এঁকে ফেলি। তাহলে দেখো এই কোণটা এরকম, হ্যাঁ দেখা যাচ্ছে এই কোণটা এরকম হলে তাহলে এটা কি হবে?
এইভাবে। দেন এই যে এতটুকু ব্যাসার্ধ আবার নিব আমরা, সরি এতটুকু না, এই যে এইখানে দেখো দেখা যায় কিনা ঠিক মতো, এই যে এই ব্যাসার্ধটুকু নিয়ে, আমি আশা করি তোমরা কোনো সমান কোণ আঁকতে পারো। এই যে এই ব্যাসার্ধ নিয়ে এইখানে কম্পাসটা রেখে তারপর আমরা এইভাবে কেটে দিব। তাহলে এটাই হলো আমাদের সেই কোণ। সো আমরা যদি এবার এই দুটোকে এইভাবে যোগ করি, হ্যাঁ, তাহলে এটা এ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এই এ বি সি, এই যে এ বি সি, এটাই কিন্তু আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে এক্স কোণ। ওকে, এবার আমরা সম্পাদ্য 2-এ চলে যাচ্ছি। তো সম্পাদ্য 2-এ যেটা দেওয়া আছে যে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ এক্স দেওয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। এর আগের প্রশ্নটা ঠিক উল্টা। আগের প্রশ্নে দেওয়া ছিল অপর দুই বাহুর সমষ্টি, এখানে দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর। তাহলে এখানেও আমরা কি করব, আমাদের অঙ্কনের বিবরণ যেভাবে লিখেছে আমরা ঠিক সেভাবে অ্যাপ্রোচ করব। তাহলে যে কোনো রশ্মি বি এফ থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নিই। তাহলে আমরা যে কোনো রশ্মি নিলাম একটা, হ্যাঁ, সেটার নাম দিলাম বি এফ। সেখান থেকে কি বলেছে যে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তাহলে এই যে ভূমি এ, এটা সমান করে আমরা কি করব, বিসি অংশ কেটে নিব। এই তো বিসি অংশ কেটে নিলাম। এটা কার সমান, ভূমি এ সমান। ওকে, তো এবার যেটা করতে বলেছে যে বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সিবিই আঁকি। তাহলে এই যে বিসি রেখাংশ, এটার বি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটা কোণ আঁকতে হবে। তাহলে কোন এক্স এর সমান করে কোণ আঁকি, সেটা আমরা কীভাবে আঁকতে পারি দেখো। আমরা জানি, হয়তো তোমরা কোণ আঁকতে পারো, কোনো সমান করে কোণ কী করতে হয়, এটা সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে দেখো এটা সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এভাবে একটা আঁকবে। এরপর আবার এই যে এই সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশটা, হ্যাঁ, এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কম্পাসটা রেখে এইভাবে এঁকে দিবে। তাহলেই ওই কোণের সমান হয়ে যাবে। সো এবার আমরা কোণটা এঁকে ফেলি। ওকে, আমাদের কোণ এক্স আঁকা শেষ। এবার কি বলেছে, এই কোণটার নাম দিতে বলেছে সিবিই। তাহলে সিবি, এই পাশের নামটা আমি দিয়ে দেবো কি, ই, সিবিই দিলাম। এবার দেখো যে বিই রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। এই যে বিই যে রশ্মি, সেখান থেকে আমরা ডি এর সমান করে একটা অংশ কেটে নিব। তাহলে ডি এর সমান করে কেটে নিই। ডি এর সমান, এই হচ্ছে ডি এর সমান হলো, হ্যাঁ, ডি এর সমান করে আমরা এই যে অংশটা, এটা হচ্ছে বি ডি অংশ। সো বিডি অংশ কেটে নিলাম। এবার দেখো সি এবং ডি যোগ করি। তাহলে এই যে সি এর সাথে ডি যোগ করতে বলেছে, তাহলে আমরা যোগ করে দেব। এই হচ্ছে ডি আর এই হচ্ছে আমাদের সি। তো আমরা সি আর ডি যোগ করলাম। কিন্তু এটা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? হয়নি, কারণ ত্রিভুজ হতে হলে এ বি সি, ওই এ আসতে হবে। তাহলে কীভাবে আসবে দেখো, বলেছে ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, দেখো এই যে ডিসি রেখাংশ, এটার যে পাশে ই বিন্দু, তাহলে কি কোন পাশে, এই পাশে, তাই না? এই যে ডিসি রেখাংশের এই পাশে ই বিন্দু আছে, ওকে, ই বিন্দু আছে, সেই পাশে সি বিন্দুতে ইডি সি এর সমান করে একটা কোণ আঁকি। সি বিন্দুতে সেই পাশে, অর্থাৎ সেই পাশে সি বিন্দুতে কোণ ইডি সি এর সমান, ইডি সি এর সমান করে একটা কোণ আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কোণ ইডিসি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোণ ইডিসি। তাহলে এই ইডিসি এর সমান করে একটা কোণ আঁকতে হবে। তাহলে ওইটার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে এইভাবে একটা এঁকে ফেলবো। দেন এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে, দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এখান থেকে এই যে এই পর্যন্ত ব্যাসার্ধ, হয় এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা আবার কী করবো, এইটা এঁকে ফেলবো। ওকে, তাহলে দেখো আমাদের অঙ্কন অনেকটা কমপ্লিট। এবার আমরা এটা যোগ করব।
দেখো যোগ করলে কি হয়, এটা একটু উপর দিকে যায়। তবে এটা যেহেতু আমাদের এই রশ্মিটার সাথে মেলেনি, তাহলে এই রশ্মিটা আমরা আর একটু বড় করে দিই। হ্যাঁ, এই রশ্মিটা আর একটু বড় করে দিলাম। দেখো এখন কিন্তু এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই হচ্ছে আমাদের ABC। আচ্ছা, সি বিন্দুতে এডিসি সঙ্গে DCA আঁকতে বলেছে, তাহলে DCA, এই যে এই কোণটার নাম DCA। ওকে, তাহলে এই ABC হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, তো আমরা পরবর্তী সম্পাদ্যে যাই। এটা তোমাদের বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সম্পাদ্য, যেটা কিনা বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সেক্ষেত্রে পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজটা কীভাবে অঙ্কন করতে পারি। তো দেখো, এটা অঙ্কন করার স্টেপগুলি একটু মনে রাখতে হবে। যে আমরা কি করব, প্রথমে শুরুতেই আমরা যে কোনো একটা রশ্মি নিব, সেম অন্যগুলির মতোই। হ্যাঁ, তাহলে দেখো যে কোনো রশ্মি আমরা BF থেকে, যে কোনো রশ্মি BF থেকে আমরা পরিসীমা P এর সমান করে BE অংশ, অথবা এখানে তোমাদের বইয়ে যেভাবে নামকরণ করেছে আমি সেভাবে করার চেষ্টা করি। যদি তুমি উল্টোপাল্টা করো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ তুমি তোমার মতো নামকরণ করতে পারবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। ওকে, তো যেহেতু তোমরা এখন বই থেকে এটা করবে, তাই আমি বইয়ের মতো করে নামকরণ করার চেষ্টা করছি। তো এই যে DF রেখাংশ থেকে আমরা P এর সমান করি, তাহলে P এর সমান করে কীভাবে কাটতে হয় সেটা আশা করি তোমরা জানো। এই যে দেখো, আমি P এর সমান করে কী অংশ কেটে নিচ্ছি, DE অংশ কেটে নিচ্ছি, DE অংশটা কেটে নিলাম। এবার এই যে D আর E পয়েন্ট যে পেয়েছি আমরা, এই D এবং E পয়েন্টের মধ্যে আমরা X এবং Y কোণ এঁকে ফেলব। তাহলে প্রথমে X কোণটা আঁকি, এই হচ্ছে আমাদের X কোণ। তাহলে এখানেও সেম ব্যাসার্ধ নিয়ে আমরা এইরকম করে একটা এঁকে ফেলব এবং এই অংশটা সমান করে, দেখো এই যে এই অংশটা সমান করে আমরা এখানে আরেকটা এঁকে ফেলব। তাহলে এটা হলো আমার একটা কোণ, যেটার নাম আমরা দিলাম X কোণ, এবং সেটা এই চিত্র অনুসারে বলতে পারি EDL কোণ নামে অভিহিত করা হয়েছে তোমাদের বইতে, আমিও L দিলাম। এবং এই পাশে আমরা একটা Y কোণ আঁকবো, তাহলে Y সমান করে একটা কোণ এঁকে ফেলি, Y, এই হচ্ছে Y। তাহলে এখানে আমরা এই দিকে ঘুরিয়ে যেহেতু আঁকতে হবে, তাই আমি এই দিকে দিলাম। এবং পরবর্তী কাজ কি, এইটার সমান ব্যাসার্ধ আবার নিয়ে, দেখো একেবারে হুবহু সমান, এটা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা এঁকে ফেলব, এখানে একটা বৃত্তচাপ আঁকি। ওকে, এবার এটাকে যোগ করে দিই, তাহলে আমাদের Y কোণটাও আঁকা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার Y কোণটা আঁকলাম, এটার নাম দেওয়া হয়েছে তোমাদের বইয়ে M। তো আমি আবার বলছি, নামগুলি তোমরা তোমাদের মতো দিতে পারবে, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। হ্যাঁ, ওকে, এবার যেটা করব, যে এই যে কোণ দুটো এঁকেছি X এবং Y, এদেরকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে কোণ সমদ্বিখণ্ডিত করার নিয়ম আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে যে এখানে কম্পাস ধরে তার অর্ধেকের বেশি আমরা ব্যাসার্ধটা নেব। দেখো আমি মোটামুটি অর্ধেকের বেশি নিয়েছি। এরপরে এইভাবে একটা, আবার এখানে কম্পাসটা রেখে এইভাবে একটা, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এবং এই ক্ষেত্রে আমরা দেখো এখানে কম্পাস রাখবো এবং মোটামুটি অর্ধেকের বেশি নেব, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা আঁকবো এবং এখানে কম্পাসটাকে রেখে আবার এই জায়গাতে একটা এঁকে ফেলবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা এই কোণের সমদ্বিখণ্ডকটা আঁকি। এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে অনেকটা এইরকম, আর এই যে কোণ, এই কোণের সমদ্বিখণ্ডকটা হচ্ছে অনেকটা এইরকম। তো দেখো এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব, দেখো
এই যে নিচে যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে নিচের অংশটুকু শুধুমাত্র নিচের, এখানেও শুধুমাত্র নিচের, তো এই নিচের অংশের কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো, আবার এই পাশ থেকে নিচের অংশ সমান করে এখানে একটা কোণ আঁকবো, সেই কোণ দ্বয় পরস্পর বি এবং সি বিন্দুতে ছেদ করবে, তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে এটা সমান করে কোণ আঁকি। দেখো এটা সমান কোণ কীভাবে আঁকতে হয়, আমরা এই যে এতটুকু ব্যাসার্ধ নিব, দেখো এটা কাট করলে দেখা যাচ্ছে, হ্যাঁ এতটুকু, এই যে এতটুকু ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশে কোণ আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা ঠিক ছেদ বিন্দুতে কম্পাসটা রাখবো, এক্সাক্ট ছেদ বিন্দুতে রেখে এরপর এইভাবে একটা এঁকে ফেলবো। দেখো হ্যাঁ এইভাবে আঁকলাম। দেন আমরা কি করি, এই যে এতটুকু ব্যাসার্ধ নিয়ে আবার এতটুকু ব্যাসার্ধ নিয়ে কী করি, আমরা এইখানে রেখে এই ছেদ বিন্দুটাতে রেখে দেন আবার এইভাবে এঁকে ফেলি। এই যে দেখো, তো এই অঙ্কনটা একটু ক্রিটিক্যাল, তাই বুঝতে অসুবিধা হয়, বাট তোমরা যদি এইভাবে স্টেপগুলি মনে রাখতে পারো, আমি পুরোটা আঁকার পরে স্টেপটা আবার একটু বলে দেব। তাহলে এটা ছেদ করলো ধরে নিলাম বি বিন্দুতে, এবং এই নিচের কোণে সমান করে এখানে আরেকটা কোণ আঁকতে হবে না, হ্যাঁ সেটা এঁকে ফেলে এখন। তাহলে কী করবো আমরা, দেখো এখানে কম্পাস রাখবো, এটার সমান, এই যে এটা সমান ব্যাসার্ধ আমরা নিলাম, এটা সমান ব্যাসার্ধ নিয়ে কী করতে হয়, এইখানে এইভাবে আঁকতে হয়, তাই না? এরপরে আবার এই যে এটার সমান ব্যাসার্ধ নিতে হয় আমাদের, এই যে এই গোলাকৃতি অংশটা, অর্থাৎ চাপের সমান ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা নিয়ে আমার এইখানে রেখে এভাবে আঁকতে হয়। ওকে, তাহলে দেখো আরও একটা ছেদবিন্দু আমরা পেলাম। তাহলে এটা একটু মিলিয়ে দেই। সো এটা মনে করি ছেদ করেছে আমার সি পয়েন্টে। তাহলে দেখো এখন কিন্তু আমি এ বি সি পেয়েছি, তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তা আমি এটা আরেকবার একটু অঙ্কনের বিবরণটা বলি, যে কোনো রশ্মি ডিএফ থেকে আমরা পি এর সমান করে ডিই অংশ কেটে নিয়েছিলাম। ওকে, এরপরে ডি এবং ই বিন্দুতে এক্স এবং ওয়াই সমান করে দুটা কোণ এঁকেছি। ডি বিন্দুতে অঙ্কিত কোণটার নাম দিয়েছি ইডিএল এবং ই বিন্দুতে অঙ্কিত কোণটার নাম দিয়েছে ডিইএম। তাহলে এই যে ইডিএল এবং ডিইএম কোণকে আবার সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে আশা করি তোমরা সমদ্বিখণ্ডিত করতে পারো, কোণের সমান কোণ আঁকতে পারো। ওকে, তো সমদ্বিখণ্ডক দ্বয় এই বিন্দুতে ছেদ করে। তো এই বিন্দুতে আমরা কি করেছি, এই যে নিচের যেই কোণ তার সমান করে এই বিন্দুতে এই পাশে একটা কোণ এঁকেছি, আবার এইখানেও এই যে নিচের যেই কোণ তার সমান করে এই বিন্দুতে একটা এই পাশে কোণ এঁকেছি। সেই কোণ দ্বয় পরস্পর না, সেই কোণ দ্বয় এই ডিই রেখাকে বি এবং সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, এরপরে আমরা দেখো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনটা শিখব। তো আমাদের সপ্তম অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়ের সম্পাদ্য 3টা তোমাদের দেখালাম, সে অধ্যায়ে কিন্তু চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য আছে, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাট আমি অর্থাৎ বেশি দেখাতে গেলে তোমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই চতুর্ভুজেরগুলো দেখাইনি। তোমরা যদি পারো সেগুলো করে যাবে অবশ্যই পরীক্ষার জন্য। তবে এখন যেগুলো দেখাচ্ছি, যে ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত, এই 3টা জিনিস আমরা একটু শিখতে চাই। এই 3টা আমাদের যে কোনো পরীক্ষার জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা এটা একটু আঁকার চেষ্টা করি। আচ্ছা, ত্রিভুজের পরিবৃত্ত আঁকার জন্য আমরা যে কোনো দুইটা বাহুর সমদ্বিখণ্ডক এঁকে ফেলব। তাহলে দেখো, একটা বাহুর সমদ্বিখণ্ডক আঁকার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সেই বাহুর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ আমরা নিয়ে নেব। দেখো, আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো এই পাশে একটা বৃত্তচাপ এঁকে ফেলবে, এই পাশেও একটা বৃত্তচাপ এঁকে ফেলবে। দেন আবার তুমি কম্পাসটা অন্য প্রান্তে রেখে সেই বৃত্তচাপের সাথে এইভাবে আঁকবে, আবার এইভাবে একটা এঁকে ফেলবে। তাহলেই হয়ে গেল আমাদের। এখন এই দুইটা যেই ছেদবিন্দু পেলাম, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী যেই রেখা, সেটাই হবে আমাদের এবি রেখার সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের, দেখো এবি রেখার সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। এবং এরপর আমরা অনুরূপভাবে এসি রেখার সমদ্বিখণ্ডকটা বের করে ফেলি। তাহলে দেখো, এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ আমি নিলাম, এই যে দেখো অর্ধেকের বেশি হয়েছে এটা, হ্যাঁ এসি রেখার অর্ধেকের বেশি। তাহলে কী করবো, এই পাশে একটা এবং এই পাশে একটা, আবার
অন্য প্রান্তে রেখে সেম পদ্ধতিতে এই পাশে একটা এবং এই পাশে একটা, এরপর আমরা এই দুটো যোগ করব। তাহলে এটা যোগ করছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিন্তু একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম। তো এই ছেদ বিন্দুটাতে আমরা কাঁটা কম্পাসটা রেখে, এই ছেদ বিন্দুতে কাঁটা কম্পাস রেখে সেখান থেকে যে কোনো একটা শীর্ষের সমান দূরত্ব হয়, দেখো এ এর সমান অথবা বি এর সমান অথবা সি এর সমান, যে কোনো একটা শীর্ষের সমান দূরত্ব নিয়ে, শীর্ষের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত এঁকে ফেলবো। তাহলে দেখো এই যে বৃত্ত এঁকে ফেললাম, দেখো এটা কিন্তু মোটামুটি অনেকটাই একুরেট হয়েছে, কেননা ত্রিভুজের প্রত্যেকটা বিন্দু বৃত্তের সাথে লেগে আছে। তাহলে কি করলাম এখানে, যে এ বি আর এসি বাহুর সমদ্বিখণ্ডক আঁকলাম। সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমি কম্পাস রেখেছি এবং যে কোনো একটা শীর্ষের সমান ব্যাসার্ধ নিয়ে আমি পুরো বৃত্ত এঁকে ফেলেছি। ঠিক আছে, তাহলে তুমি এর সমানও নিতে পারো, বি এর সমানও নিতে পারো, অথবা তুমি এই ক্ষেত্রে কিন্তু সি এর সমানও ব্যাসার্ধ নিয়ে আঁকতে পারো, তাহলেও হবে। ওকে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। এটাও তোমাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ত্রিভুজের অন্তর্বৃত্ত কীভাবে আঁকতে হয়, পরিবৃত্তের সময় আমরা কী করেছিলাম, বাহুকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, তাই না? অন্তর্বৃত্তের সময় আমরা ঠিক তার বিপরীত কাজ করবো, অর্থাৎ বাহুবাদে কী থাকে, একটা ত্রিভুজের কোণ থাকে। তো আমরা এখন কোণকে সমদ্বিখণ্ডিত করি। মনে করো এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে চাই, তাহলে কোনো সমদ্বিখণ্ডক অবশ্যই তোমরা জানো যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এইখানে একটা বৃত্তচাপ এঁকে ফেলবো, আবার সেম ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশ থেকেও একটা বৃত্তচাপ এঁকে ফেলবো। এরপরে আমি এই দুটাকে কী করব, যোগ করে দেবো, তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ওকে, এরপর আমরা আবার এই কোণটাকে সেম পদ্ধতিতে সমদ্বিখণ্ডিত করি। তাহলে দেখো এই যে কোণ এটা আঁকলাম, এখন কি করব, এটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেব। তাহলে এই যে হচ্ছে আমাদের অর্ধেক, আমি কী করলাম, অর্ধেকের চেয়ে একটু বাড়িয়ে নিলাম। দেখো এই যে অর্ধেকের চেয়ে একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে এই পাশে একটা এবং সেম পদ্ধতিতে এইখানে কম্পাস রেখে এই পাশে আরও একটা, তাই না? হ্যাঁ, এবার আমরা এটাকেও যোগ করে দিই। ওকে, তাহলে দেখো এই যে ছেদবিন্দু একটা পাওয়া গিয়েছে, আমাদের একটা ছেদবিন্দু পেয়েছি আমরা। তো এই ছেদবিন্দু থেকে তোমরা এখন কি করবে, এই অপর বাহু যেটা দেওয়া আছে সেটার উপরে একটা লম্ব টানবে। ছেদবিন্দু থেকে অপর যেই বাহু তার উপরে একটা লম্ব টানবে। তো তার উপরে লম্ব আমরা কীভাবে টানতে পারি, তো লম্ব অনেকভাবে টানা যায়। তো আমি যেইভাবে শিখাই এবং যেভাবে শিখি সেটা হচ্ছে যে, দেখো এই পাশ থেকে আসলে দেখা যাবে কি না, যে আমরা কি করব, কম্পাস নিয়ে এইভাবে হালকা করে উপরে ঘোরাতে থাকবো, হালকা করে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা দেখি তো। হ্যাঁ, এই পাশ থেকে একটু দেখো, যে আমরা কি করব, কম্পাসটা এভাবে হাতে নিয়ে হালকা করে এখানে ঘোরাতে থাকবো। তো দেখো এখন এটা কিন্তু ওই দাগের সাথে মিলেনি, ওই দাগের সাথে কিন্তু মিলছে না, তাই না? তাহলে আমরা কি করব, একটু ব্যাসার্ধটা কমিয়ে দিই। তাহলে দেখো আবার ভিতরে ঢুকে গেছে, তাহলে আরেকটু বাড়িয়ে দিই। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এমন একটা পজিশনে নিতে চাই যাতে কিনা এই দাগের উপর দিয়ে ঘোরালে এই যে ত্রিভুজের বাহুর সাথে পুরোপুরি মিলে যায়, ত্রিভুজের বাহুর সাথে যাতে পুরোপুরি মিলে যায়। তো যেই পয়েন্টটা মিলবে সেই পয়েন্টই লম্ব হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এবার দেখো আমি যদি আঁকি, তাহলে এই যে আরেকটু যদি ব্যাসার্ধটা কমাই, হ্যাঁ, তাহলে যে একটা পয়েন্টে পুরোপুরি হুবহু মিলছে। তো এই পয়েন্টটা আমি চিহ্নিত করলাম এবং তাহলে সেই পয়েন্টের সাথে আমি এটা যোগ করে দিলাম। ওকে, তো সেই পয়েন্টের সাথে যোগ করলাম। এবার এই যে রেখাটা পেলাম আমি, এই রেখার সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো। তাহলে এখানে কম্পাস রাখবো এবং এই রেখার সমান ব্যাসার্ধ নিয়ে দেখো একটা বৃত্ত যদি আঁকি, এটা দেখো ওই বাহু থেকে একটু বের হয়ে গেছে এবং এই বাহুতে মেলেনি।
তো আমার অঙ্কনটা একুরেট হয়নি। যদি একুরেট হতো তাহলে কী হতো, এই বিন্দুটাও মিলতো এবং এটাও বের হতো না। তো তোমরা যত একুরেটলি আঁকতে পারবে তত ত্রিভুজের ভিতরে বৃত্তটা ঢুকে আসবে, একেবারে সুন্দর মতো সাইডগুলো মিলে যাবে, যেমন আমাদের পরিবৃত্তটা 3টা প্রান্ত মিলে গিয়েছিল। বাট নিয়মটা ঠিক এইভাবেই যে তুমি 2টা কোণকে সমদ্বিখণ্ডিত করবে এবং ওই ছেদবিন্দু থেকে অপর বাহুর উপরে একটা লম্ব টানবে, দেন ওই লম্ব সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা একটা বৃত্ত এঁকে দেবে। ওকে ওকে দেখো, আমাদের পরবর্তী সম্পাদ্য হচ্ছে ABC ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা। তো আমি কিছু অংশ এঁকে রেখেছি যে আমি AC বাহুকে D পর্যন্ত বর্ধিত করেছি এবং AB বাহুকে AF পর্যন্ত বর্ধিত করেছি। তো বর্ধিত করার পরে যে 2টা কোণ আমাদের উৎপন্ন হয়েছে, আমরা প্রথমত সেই কোণ 2টাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো, এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে চাই, তাহলে কি করব, এই কোণে এইভাবে এঁকে দেন আমরা তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম জানি যে কি করতে হয়, অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিতে হয়। অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা, তারপরে আবার কি এইভাবে একটা। তো আমরা এই কোণটাকেও সেম পদ্ধতিতে সমদ্বিখণ্ডিত করে ফেলি। এই হচ্ছে আমাদের এটা। দেন আমরা কি করব, অর্ধেকের চাইতে, দেখো এই যে অর্ধেকের চাইতে আমি বেশি নিয়েছি, অর্ধেকের চাইতে বেশি নিয়ে এইভাবে একটা, আর এখানে রেখে তারপর কি এইভাবে একটা, তাই তো? হ্যাঁ, এবার আমরা 2টা কোণের সমদ্বিখণ্ডগুলি এঁকে ফেলি। তাহলে এই হচ্ছে প্রথম যে কোণ, এটার সমদ্বিখণ্ডক এই আঁকলাম। আরেকটা হচ্ছে এখানে রেখে এই যে এটার সমদ্বিখণ্ডক, এই আমরা আরও একটা সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম। তাহলে এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর মনে করি ই বিন্দুতে ছেদ করলো। এখন আমাদের কাজটা ঠিক আগের সম্পাদ্যটার মতোই, যে আমরা এই ছেদ বিন্দু থেকে এইটার উপর একটা লম্ব টানবো, এই ছেদ বিন্দুটা থেকে এই বাহুর উপরে একটা লম্ব টানবো। তাহলে একটা বিন্দু থেকে একটা বাহুর উপর লম্ব আমরা কীভাবে টানতে পারি? তো দেখো, লম্ব আমরা এর আগে যেভাবে টেনেছিলাম আমরা কিন্তু আরও সহজে টানতে পারি লম্ব। কীভাবে? তুমি এর আগে বলেছিলাম যে তুমি কম্পাসটা ঘোরাতে থাকবে, দেখবে যে কোন পয়েন্টে একেবারে দাগের সাথে মিলছে। এখন আর সেটা বলছি না, এখন কি বললাম, যে তুমি একটু বড় করে নিয়ে তুমি এইভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে আসো। দেখো লেখাটা, দাগটা বোঝা যাচ্ছে কিনা দেখো, এই যে একটা কালো দাগ, এই গোলাপি দাগটাকে এই পয়েন্টে এবং এই পয়েন্টে কিন্তু ছেদ করেছি, তাই না? এই 2টা পয়েন্টে ছেদ করেছি। এবার আমাদের কাজ হবে এই 2টা পয়েন্টের মধ্যবিন্দুটা বের করা। তাহলে এই 2টা পয়েন্টের মধ্যবিন্দু আমরা কীভাবে বের করি? তার মানে সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো আমরা এখানে কম্পাস রেখে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এইভাবে একটা আঁকবো এবং পেন্সিলটা উঠে গিয়েছে। এইভাবে একটা আঁকার পরে এভাবে আরেকটা আঁকবো, আবার ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশে কম্পাস রেখে এইভাবে একটা আঁকবো এবং এইভাবে একটা আঁকবো। হ্যাঁ, তার মানে এখন বোঝা যাচ্ছে যে এই যে পয়েন্ট, এই 3টা পয়েন্ট দিয়ে আমার লম্বটা যাবে। এই যে দেখো, তাহলে কি হলো, এই পয়েন্ট দিয়ে আমার লম্বটা যাবে এখন। তাহলে দেখো, আমি যদি একটু একুরেটলি আঁকার চেষ্টা করি, তো এই হচ্ছে আমার লম্ব। হ্যাঁ, এই যে লম্ব, কারণ আমি 3টা পয়েন্ট মিলিয়ে লম্বটা নিচ্ছি। তাহলে এবার কি করতে পারি, এই যে লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত এঁকে ফেলবো। ব্যাস, আমাদের কাজ শেষ। তাহলে এই যে এখান থেকে আমি লম্বের সমান ব্যাসার্ধ নিলাম। হ্যাঁ, ঠিক লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে এই যে আমরা বৃত্ত আঁকলাম। তাহলে দেখো, এটাও আমার খুব একটা একুরেট হয়নি। কীভাবে বুঝলাম একুরেট হয়নি? কারণ দেখো, এই যে এই পাশে এই দাগ থেকে বের হয়ে গিয়েছে, আবার এই পাশেও খানিকটা বের হয়েছে, খুব বেশি না, একটু বের হয়েছে। তো আমার কম্পাসটা এই নাটের জায়গাটা খুবই ঢিলা, তো এটা নড়ে যায় এবং দেখো এই কোণাটাও ঠিকমতো মিলেনি। বাট তোমরা যদি খুব ভালো পেন্সিল কম্পাস দিয়ে এবং খুব শার্প পেন্সিলের নিব দিয়ে এই চিত্রটা আঁকো, তাহলে দেখবে যে এই যে বৃত্তটা এই দাগটাকে জাস্ট স্পর্শ করে গিয়েছে, এই দাগটাকে স্পর্শ করে গিয়েছে শুধু। তবে স্টেপগুলি তোমরা মনে রাখো, এটা হচ্ছে তোমাদের জন্য ম্যান্ডেটরি বিষয়। আমরা কি করেছি, ত্রিভুজের 2টা বাহুকে বর্ধিত করেছি, দেন বর্ধিত বাহুদের সমদ্বিখণ্ডক এঁকেছি,
সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে অপর বাহুর উপরে আমরা কি করেছি, একটা লম্ব টেনেছি। লম্ব কীভাবে টানতে হয় আমরা বলেছি যে তুমি এইখানে কম্পাস রেখে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এবং এমন একটা ব্যাসার্ধ নিতে হবে যাতে এই দাগটাকে ক্রস করে আসে, এই দাগটাকে ক্রস করে আসে। দেন এইভাবে তুমি যদি একটা বৃত্তচাপ আঁকো তাহলে এই দাগটাকে দুইটা পয়েন্টে ছেদ করে, এই যে দেখো দুইটা পয়েন্টে ছেদ করেছে। তাহলে এরপরের কাজটা কি, এই দুই পয়েন্টের মধ্যবিন্দু বের করা। তাহলে এই দুই পয়েন্টের মধ্যবিন্দু এবং ওই বিন্দুর মধ্যে যে সংযোগ রেখা সেটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে লম্ব। দেন আমরা কি করি, ওই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে ফেলি। ওকে, তাহলেই আমাদের একটা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন হয়ে যাবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি উপপাদ্যতে। তো উপপাদ্য 18 নম্বরটা নিয়েছি তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়, অর্থাৎ 154 পেজের। পেজ নম্বরটা একটু লিখে দিই, পেজ 154। তো এই উপপাদ্যের স্টেটমেন্টটা ছিল এমন যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই যে এ বি আর সিডি যে পরস্পর সমান, এটা হচ্ছে অঙ্কন অনুসারে এ বি সমান সমান কত, সিডি। তো আমাদের প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে ও এফ সমান সমান কত হবে, ও ই। অর্থাৎ এই যে ও এফ আর ও ই দূরত্বটা সমান, তার মানে কেন্দ্র থেকে এরা সমদূরবর্তী, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, দেখো আমরা যদি কোনোভাবে ত্রিভুজ ও সি এফ আর ত্রিভুজ ও এ ই এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি। দুইটা ত্রিভুজ সর্বসম মানে কি, তাদের তিনটা কোণও সমান, তাদের তিনটা বাহুও সমান। তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কিন্তু আমরা ও এফ সমান ও ই বলতে পারবো, তাই না? তাহলে আমাদের এখন মূল টার্গেট হচ্ছে এটাই। তো দেখো সর্বসম প্রমাণ করার জন্য আমরা কী করতে পারি, আমরা এটা লিখতে পারি যে ও সি সমান সমান ও এ। দেখো ও সি সমান ও এ, কারণ কি, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে দেখো, আর সর্বসম প্রমাণ করার জন্য আমাদের তিনটা জিনিস ম্যাচ করতে হয়, হয় তিনটা বাহু অথবা তিনটা কোণ, অথবা দুইটা বাহু একটা কোণ, বা দুইটা কোণ একটা বাহু, অর্থাৎ টোটাল তিনটা জিনিস আমাদের ম্যাচ করতে হয়। তাহলে দেখো আমরা কিন্তু সেখান থেকে একটা ম্যাচ করিয়ে ফেলেছি, যে ও সি বাহু আর ও এ বাহু কি সমান, এটা আমরা ম্যাচ করিয়ে ফেলেছি। এবার আমরা কিন্তু এটাও লিখতে পারি যে সি এফ সমান সমান হচ্ছে এ ই। কেন বলো, কারণ দেখো, কারণ হচ্ছে এই যে এ বি আর সিডি কিন্তু অঙ্কন অনুসারে সমান, তাই না? এ বি আর সিডি কি অঙ্কন অনুসারেই তারা সমান। হ্যাঁ, এখন অঙ্কন অনুসারে যদি তারা সমান হয়, আমি এফ আর ই পয়েন্ট নিয়েছি তাদের মিড পয়েন্ট, তাহলে বলো এই সিডি আর এ বি যদি সমান হয় তাহলে সিডি এর অর্ধেক যেটা কিনা সি এফ আর এ বি এর অর্ধেক যেটা কিনা এ ই, তারাও কি সমান হবে না? ইয়েস, তারাও কিন্তু সমান হবে। সো সেই লজিকে আমরা বলতে পারি এই দুটো সমান। তাহলে দেখো আমরা দুইটা জিনিস প্রুভ করে ফেলেছি যে তারা সমান। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেমন এই যে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা লম্ব টেনেছিলাম, আমরা অঙ্কন অনুসারে এই সিডির ওপর ও থেকে ও এফ লম্ব টেনেছিলাম এবং এ বি এর ওপর ও থেকে ও ই লম্ব টেনেছিলাম, তাই না? তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের দেখো এই বাহু আর এই বাহু সমান বলেছি, আবার এই বাহু আর এই বাহু সমান বলেছি, তার মানে অতিভুজ বাহু সর্বসমতা এটা। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়, বাকি বাহুটাও অবশ্যই সমান হবে। সুতরাং আমরা এখন বলে দিতে পারি, সুতরাং অতিভুজ বাহু সর্বসমতা অনুসারে ও এফ সমান সমান কত, ও ই। এই তো, তাহলে দেখো ও এফ সমান ও ই, এটাই কিন্তু আমাদের প্রমাণ করার কথা ছিল। তো আমি যদি আরেকবার একটু সংক্ষেপে বলি, এটা যে আমরা অঙ্কন এভাবে করেছিলাম যে এ বি আর সিডি সমান করে এঁকেছি আমরা, দেন আমরা এ বি এর মধ্যবিন্দু নিয়েছি ই আর সিডি এর মধ্যবিন্দু নিয়েছি এফ, দেন ও থেকে এই এফের ওপর লম্ব টেনেছি, ও থেকে ই এর উপরও লম্ব আমরা টেনেছি। ওকে, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। তাহলে কি এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে ও এফ সমান ও ই হবে। তো সেটা সর্বসম প্রমাণ করার জন্য প্রথমে লিখেছি ও সি সমান ও এ, কারণ উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর লিখেছি সি এফ সমান এ ই, কারণ কি সিডি আর এ বি সমান ছিল, তাই সিডি এর অর্ধেক আর এ বি এর অর্ধেকও কি সমান। এই তো, তাহলে এটা ছিল একটা অতিভুজ আর বাহু, এটাও ছিল একটা অতিভুজ আর বাহু।
তাহলে অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়, তৃতীয় বাহু অবশ্যই সমান হবে। এই যে এই 3 নম্বর বাহুটা অবশ্যই সমান হবে। তো এটা আমরা বলতে পারি। সো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন উপপাদ্য 18-তে বলেছে ঠিক এটার উল্টা কথা। যেমন এখানে বলেছিল যে সমান যে পরস্পর সমান দূরে থাকে, আর উপপাদ্য 19-এ বলেছে যে সমান দূরত্বে থাকলে তারা পরস্পর সমান হয়। তাহলে স্টেপগুলি হুবহু উপপাদ্য 18-এর মতো। তো ওটা আর আমি করাচ্ছি না, আশা করি ওটা তোমরা পারবে। তো এরই মাধ্যমে আমাদের আমরা আরেকটা উপপাদ্য দেখব, উপপাদ্য 20। উপপাদ্য 20 খুবই গুরুত্বপূর্ণ। তো উপপাদ্য 19টা তোমরা উপপাদ্য 18-র মতো করে প্রমাণ করবে। আমি এখন উপপাদ্য 20 দেখাচ্ছি। ওকে, দেখো আমরা উপপাদ্য 20 নিয়েছি। তো উপপাদ্য 20 বলেছে যে একই চাপের উপর দণ্ডায়মান কোনো একটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ কাকে বলে আর বৃত্তস্থ কোণ কাকে বলে? বৃত্তস্থ কোণ তাকেই বলে যে কিনা বৃত্তের পরিধির উপর অবস্থিত। দেখো এই BAC কোণটা বৃত্তের পরিধির উপর অবস্থিত, আর কেন্দ্রস্থ কোণ তাকেই বলে যে কিনা বৃত্তের কেন্দ্রের উপর অবস্থিত। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে এই কোণটা, ঠিক আছে, এই নিচের কোণটা, সেটাকে BOC কোণ, এটা হবে ওইটার দ্বিগুণ। এই BOC হবে 2 ইন্টু BAC, অর্থাৎ এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে যে কোণ BOC যেটা কিনা কেন্দ্রস্থ কোণ, সেটা হবে 2 ইন্টু কোণ BAC। এবং দেখো এরা কিন্তু একই চাপ। এই যে BC, এই যে চাপ কাকে বলা হয়? এই যে B থেকে C পর্যন্ত এই যে বৃত্তের অংশটা, এটাকে বলা হয় একই চাপ। তাহলে দেখো এই চাপের উপর ভিত্তি করেই এই কোণটা দাঁড়ানো আছে, এবং এই চাপের উপর ভিত্তি করেই এই নিচের কোণটাও দাঁড়ানো আছে, তাই না? হ্যাঁ, তাহলে এরা একই চাপের উপর দণ্ডায়মান। একটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে আমার কি কেন্দ্রস্থ কোণ। তো এখন এখানে কিছু জিনিস আগে একটু প্রুফ করে নিতে হবে। দেখো আমার এই যে AOB যে ত্রিভুজটা আছে, এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এটার এই বাহু আর এই বাহু কিন্তু সমান। লজিকটা কি? OA আর OB একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে OA সমান OB, তার মানে এরা দুজন সমান। সো এই ABO বা AOBটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক সেম লজিকে এই দুটোও সমান, তাই না? এই যে এই বাহু আর এই বাহু সমান, সেম লজিক যে OA আর OC হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তারা সমান। আর যেহেতু এই AOC ত্রিভুজের দুইটা বাহু সমান, তার মানে এরা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এখানে আরও একটা কথা বলা যায় যে সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমান বাহু সংলগ্ন দুইটা কোণও কিন্তু পরস্পর সমান হয়। দেখো এই কোণটা আর এই যে এই কোণটা পরস্পর সমান। এই যে দেখো কোণ ABO এবং কোণ BAO পরস্পর সমান। আবার এই পাশেও সেম এই কোণ আর এই যে এই কোণ পরস্পর সমান, অর্থাৎ কি কোণ ACO অর্থাৎ এই কোণ এবং কোণ CAO অর্থাৎ এই কোণ পরস্পর কি সমান। তো আমরা অনেক কিছু বুঝলাম। এবার আমরা একটা আগের ক্লাসে শিখে আসা উপপাদ্য প্রয়োগ করব। সেটা হচ্ছে ত্রিভুজের এই যে বহিস্থ কোণ, দেখো আমরা এটা যদি আরেকটু বর্ধিত করি, হ্যাঁ এটার নাম দিলাম আমরা D। আরেকটু যদি বর্ধিত করি তাহলে দেখো এই যে BOD কোণ কত? BOD সমান সমান আমরা একটা উপপাদ্য জানতাম ছোট ক্লাসে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর যে বহিস্থ কোণ, কোনো একটা বাহুকে বর্ধিত করলে যেই বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হলো বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই যে BOD হবে বিপরীত অন্তঃস্থ কোণ কোনটা? অন্তঃস্থ কোণ কিন্তু তিনটাই, অর্থাৎ এটা তিনটাই, বাট বলেছে বিপরীত অন্তঃস্থ কোণ, তার মানে তার সাথেরটা না, তার দূরের দুইজন। হ্যাঁ, দূরের দুইজন, তার মানে এই যে BOD হবে কোণ A আর কোণ B এর সমষ্টির সমান। তাহলে কোণ A বলতে আমরা বুঝবো কোণ BAO প্লাস কোণ B বলতে আমরা বুঝবো কোণ ABO। ওকে, এখন আবার দেখো BAO আর ABO যে সমান সেটা আমরা আগেই প্রুফ করে এসেছি। এই যে এই কোণ আর এই কোণ যে পরস্পর সমান সেটা কিন্তু আমরা আগেই প্রুফ করে এসেছি। তাহলে এই যে ABO এটার পরিবর্তে কিন্তু আমরা BAO লিখতে পারি। তাহলে এইখানে লিখলাম BAO প্লাস এই ABOর পরিবর্তেও লিখে দিলাম কি BAO। তাহলে কি হলো 2 ইন্টু কোণ BAO। ওকে, তাহলে দেখো কোণ BOD পেলাম 2 ইন্টু কোণ BAO, এই যে ওপরের কোণটা
তাহলে এরপর লিখবে যে অনুরূপভাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি আরেকবার একটু ছোট্ট করে বলছি যে আমরা ছোট ক্লাসে একটা শিখেছিলাম যে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যেই বহিস্থ কোণটা উৎপন্ন হয়, দেখো এই বাহুটাকে বর্ধিত করেছি, একটা বহিস্থ কোণ বি ও ডি উৎপন্ন হয়েছে, তাই না? এই যে এই কোণটা, তো এই কোণটা হবে বিপরীত যে অন্তস্থ কোণদ্বয়, এই যে এই কোণদ্বয় এদের সমষ্টির সমান। তো এদের সমষ্টির সমান আমরা লিখলাম, কিন্তু আমরা আগেই লিখেছিলাম, আগেই প্রমাণ করেছিলাম যে কোণ বি এ ও আর কোণ এ বি ও হচ্ছে পরস্পর সমান, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই এ বি ও এর পরিবর্তে বি এ ও বসাতে পারি। কেন আমরা বি এ ও এর পরিবর্তে এ বি ও বসালাম না? কারণ আমাদের লাগবে এই ওপরের কোণটা, তাই না? তাই আমরা ওপরেরটাকে রেখে দিয়েছি। আমাদের কিন্তু এই কোণ বা এই সি কোণ দরকার নেই, আমাদের সব হিসাব নিকাশ হচ্ছে বি, এই যে বি এ সি ওই পাশের কোণের সাথে, তাই তো? এই যে কারণ আমাদের প্রমাণ আছে বি এ সি, তা আমি বি এ সি এর পাশের কোণটাকে রেখে দিয়েছি। ওকে, তাহলে অনুরূপভাবে কোণ, দেখো এই যে এই পাশেরটা, এই যে এই পাশেও তো একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়ে আছে, তাই না? এই পাশের বহিস্থ কোণের নাম কি? সি ও ডি। তাহলে কোণ সি ও ডি সমান সমান, দেখো সি ও ডি কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে কি? কোণ এ প্লাস কোণ সি এর সমান, তাই না? কারণ এই যে হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে তার সন্নিহিত অন্তস্থ কোণ, তাহলে এই দুটো হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ, তাই তো? হ্যাঁ, তাহলে কোণ সি ও ডি হবে কোণ কি বলো? ও এ সি প্লাস ও সি এর সমান। তাহলে এটা লিখতে পারি আমরা ও এ সি প্লাস কোণ ও এ সি, অর্থাৎ এই পাশের কোণ প্লাস কোণ ও সি এ, ও সি এ। তো এখানেও কিন্তু এই দুইটা কোণ যে পরস্পর সমান আমরা আগেই প্রুফ করেছি, যেহেতু এরা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই সমান সমান বাহু সংলগ্ন কোণ দুইটা পরস্পর সমান। তো এখানে আমরা একটা কোণকে রিপ্লেস করবো আরেকটা দিয়ে, যেহেতু এই ও সি এ হচ্ছে ও এ সি এর সমান, তাই আমরা ও সি এ না রেখে এর পরিবর্তে লিখে দিব ও এ সি, কোণ ও এ সি প্লাস কোণ ও এ সি সমান সমান কোণ সি ও ডি, এটা লিখে দেবো। তো এখানেও একটা প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা ও এ সি লিখলাম, কেন ও সি এ, এটাকেও তো ও সি এ লেখা যেত, তাই না? কিন্তু এটাকে যদি আমরা ও সি এ লিখতাম তাহলে পেতাম ও সি এ এই নিচের কোণ। বাট আমরা আগেই বলেছি নিচের কোণ নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে উপরের কোণ নিয়ে। তাহলে দেখো ও এ সি প্লাস ও এ সি কত? 2 ইন্টু ও এ সি, আর এই পাশে থাকে কি? সি ও ডি। এই তো এখন দেখো আমাদের বি ও সি কীভাবে উৎপন্ন হয়েছে। এই যে বি ও সি পুরো কোণটা, এই যে পুরো কোণটা কীভাবে উৎপন্ন হয়েছে? পুরো কোণটা উৎপন্ন হচ্ছে বি ও ডি প্লাস সি ও ডি, এই দুটোর যোগফল। এই যে দেখো বি ও ডি এই অর্ধেক প্লাস কোণ সি ও ডি এই অর্ধেক। তাহলে আমরা এক কাজ করি, আমাদের তো এই বি ও সি এর মানটা লাগবে, তাহলে আমরা লিখি যে বি ও সি সমান সমান হচ্ছে কোণ কী বলতো? বি ও ডি প্লাস কোণ কত হবে? সি ও ডি। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা বি ও ডি এর মান জানি, এই যে এটা, আর আমরা সি ও ডি এর মানও জানি, এই যে এটা। তাহলে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব। তাহলে বি ও ডি এর মান কত হবে? 2 ইন্টু কোণ বি এ ও প্লাস সি ও ডি এর মান কত হবে বলো? 2 ইন্টু কোণ ও এ সি। তাহলে দেখো 2 কমন নিলে আমাদের থাকে কোণ বি এ ও প্লাস কোণ ও এ সি। এবার আবার একটু খেয়াল করে দেখো যে বি এ ও আর ও এ সি মিলে আসলে কি হয়। দেখো একটু এইদিকে, এই যে বি এ ও অর্থাৎ এই পাশের এই অর্ধেক কোণ, এই যে বি এ ও এই পাশের অর্ধেক কোণ, তাই না? প্লাস কি আছে? ও এ সি। তাহলে দেখো তো এই যে ও এ সি, তাহলে ওই পাশের বাকি অর্ধেক কোণ না? তাহলে এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক মিলে টোটাল কি বি এ সি উৎপন্ন হয়েছে না? টোটাল বি এ সি না? হ্যাঁ, টোটাল বি এ সি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ বি এ সি। এই তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, সো আমরা লিখে দেবো প্রমাণিত। তো এর মাধ্যমে আমাদের জ্যামিতির ক্লাসটি শেষ হলো। তো আশা করি এই উপপাদ্যগুলো বুঝে থাকলে এবং সম্পাদ্যগুলো বুঝে থাকলে বাদবাকি উপপাদ্য সম্পাদ্য তোমরা পারবে, আর এগুলো যদি আসে তাহলে আশা করি পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটি করার জন্য।